সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি বিএনপির নির্বাচনী ইশতেহার কি বার্তা দিচ্ছে, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন নজরুল ইসলাম খান, চেয়ারম্যান নির্বাচন পরিচালনা কমিটি বিএনপি। জনাব নজরুল ইসলাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচন, বহু বছর পর একটা নির্বাচন। মানুষ ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য গত 17-18 বছর সময় ধরে আমরা এক ধরনের যুদ্ধের মধ্যে দিয়ে গেছি, এবং সবশেষে এই 12 তারিখে সেই নির্বাচন, বহু আকাঙ্ক্ষিত বহু প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিক্রিয়া তো জানতেই চাইব, এবং সেই সাথে আরও একটু জানতে চাইব যে এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন, কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা নির্বাচন হওয়া খুব জরুরি। এটি হয়তোবা আরও আগে হতে পারত, কিন্তু বিভিন্ন কারণে এটি প্রলম্বিত হয়েছে, এবং শেষ পর্যন্ত 2026-এর 12ই ফেব্রুয়ারি আমরা নির্বাচন পেতে যাচ্ছি। নির্বাচনের তো আসলে কোনো বিকল্প নাই এই মুহূর্তে, আছে কি? জনাব নজরুল ইসলাম খান, আপনি কি বলবেন? গণতান্ত্রিক সমাজে নির্বাচনের তো কোনো বিকল্প থাকতেই পারে না। আর আমরা তো গণতন্ত্রেই বিশ্বাস করি, গণতন্ত্রের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি। কথা উঠছে যখন, আমি প্রথমেই এটা ভাষা আন্দোলনের মাস আমার ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সেই আত্মপরিচয় রক্ষার, আত্ম উপলব্ধিকে মর্যাদা দেওয়ার যে লড়াই, সেই ভাষা আন্দোলনের লড়াই থেকে শুরু করে আজ পর্যন্ত মহান স্বাধীনতা যুদ্ধ, 90-এর ছাত্র গণঅভ্যুত্থান, 69-এর গণঅভ্যুত্থান, এবং গত প্রায় 18 বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, সেখানে যার শেষ পর্যায়ে আমাদের 24শে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, এই দীর্ঘ লড়াইগুলিতে দীর্ঘ সময়ে যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, সুশাসনের জন্য জীবন দিয়েছেন, তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের এই দেশটাকে আমরা এতই ভালোবাসি আর কি, যে সম্ভবত যৌক্তিক কারণে দেশকে ভালোবাসার এই সুযোগ বহুজনের, বহু দেশের, বহু মানুষের নাই। আমরা এই দেশে ভাষার জন্য লড়াই করেছি, স্বাধীনতার জন্য লড়াই করেছি, আমরা বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছি। এই যে অবিরাম লড়াই, এই লড়াইয়ের তো যদি বলেন যে এক কথায় বলা, সেটা গণতন্ত্র। সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটা আইনানুগ সুযোগ আমাদের সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন। ফলে নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আমাদের নির্বাচনী ইশতেহার তো সব নির্বাচনেই আমরা দিই, কিন্তু এবারে নির্বাচনী ইশতেহার সম্ভবত একটা ভিন্ন মাত্রার, একটা ভিন্ন গুরুত্বের দাবি করতে পারে। এটা আমরা যতদূর জানি, আমি একটু যুক্ত করি, সেটা হলো যে আমরা যতদূর জানি বিএনপি চেয়ারম্যানের এটি প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা, এবং এখানে বেশ কয়েকটি বিষয় উনি প্রাধান্য দিয়েছেন। বিএনপি নির্বাচনী ইশতেহার সম্পর্কে যদি একটু জানতে চাই। হ্যাঁ, আমাদের চেয়ারম্যান, উনি চেয়ারম্যানও নতুন, তার নেতৃত্বে নির্বাচনও প্রথম, এবং নির্বাচনী ইশতেহার ঘোষণাও তার প্রথম। দেখেন, আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা তো নবীনের আবাহন করেছি সবসময়ই। আমাদের ছাত্ররা আমাদের সব আন্দোলনের কিন্তু তারাই ভ্যানগার্ড, এবং তারা নবীন। আমাদের রাজনীতিতে অনেক দল আমাদের দেশে, এত দল দরকার ছিল কিনা এটা ভিন্ন কথা, কিন্তু আছে। এই
এই রাজনৈতিক দলগুলির নেতাদের মধ্যে অনেক নবীন নেতা আছেন কিন্তু, এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের দলের নেতাও আমাদের দেশে যে ট্র্যাডিশনাল রাজনীতির প্রবীণ নেতৃত্ব ওর বাইরে নবীন নেতৃত্বই বলতে পারি আমরা। তো ফলে যা হয় আর কি, যে নবীনের আকাঙ্ক্ষায় তো নতুনত্ব থাকে, স্বপ্ন অনেক দূরে দেখার মতো থাকে। সেদিক থেকে আমাদের নির্বাচনী ইশতেহারে অনেকগুলো বিষয় এসেছে যে ধরনের বিষয় এর আগের নির্বাচনী ইশতেহারগুলিতে আসে নাই। আমি বিএনপির একেবারেই প্রথম থেকে 1978 সাল থেকে যুক্ত বিএনপির সাথে। শহীদ জিয়ার সঙ্গে কাজ করেছি, আমি বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছি এবং ওনার সঙ্গেও কাজ করছি। আপনার মানে বেশ কিছু বিষয় আমাদের এবার আমরা ইন্ট্রোডিউস করেছি, যেটা এর আগের আমাদের যেসব নির্বাচনী ইশতেহার সেখানে আমরা দিতে পারি নাই আর কি। যেমন ধরেন আমাদের যে নির্বাচনী স্লোগান যেটা আর কি এবার সবার আগে বাংলাদেশ। গত এর আগের নির্বাচনে আমাদের ছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও। ওটার মধ্যে এক ধরনের আর্তনাদ ছিল, মানুষ এবং দেশ বিপদাপন্ন ছিল, তাদের বাঁচানোটা একটা বড় আকুতি ছিল সেই সময়। এখনো কষ্ট আছে, কিন্তু উনি সেই কষ্টটাকে ধারণ না করে উনি সেই কষ্ট দূর করার যে আকাঙ্ক্ষা সেটাকে সামনে আনার চেষ্টা করছেন। এবং তার বিশ্বাস থেকে বা আমাদের দলের বিশ্বাস থেকে এটি আমরা বলতে চাই যে আমরা যদি আমাদের সব কিছুর আগে, সব স্বপ্ন, সব ভাবনা, সব কর্মসূচি, সব পরিকল্পনা এর আগে যদি আমরা বাংলাদেশকে স্থাপন করতে না পারি, তাহলে মানে পিস মিল আলাদা আলাদা ঘটনা হবে, কিন্তু কোনো আলাদা বিষয় নাই। আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, মানবিক যত যে দৃষ্টিকোণ থেকেই আমরা আমাদের উন্নয়নের কথা ভাবি, এই সব কিছুর আগে আমাদের বাংলাদেশটাকে স্থাপন যদি করি, যে আমার কৃষির জন্য কি করব, শিল্পের জন্য কি করব, বাণিজ্যের জন্য কি করব, পরিবেশের জন্য কি করব, শ্রমজীবী মানুষের জন্য কি করব, ছাত্রদের জন্য কি করব, নারীদের জন্য কি করব, পরিবেশের জন্য কি করব, আমাদের পররাষ্ট্রনীতি বা আমাদের প্রতিরক্ষা নীতি এগুলি আমরা কি করব, সব কিছু চিন্তায় একেবারেই সামনে রাখতে হবে আমাদের বাংলাদেশ দেশটাকে। এবং সেটা যদি আমরা পারি শুধু, তাহলেই বাকি কাজগুলি আমরা গোছায়া করতে পারবো আর কি। তারপরে সেভাবেই শুরু করেছি আর কি। যেমন ধরেন আমাদের অনেকেই রাজনৈতিক সমালোচক যারা, তারা কেউ কেউ বলার চেষ্টা করে যে আমরা যে ফ্যামিলি কার্ডের কথা বলেছি, সেখানে আমরা 2,500 টাকা, 2,500 টাকায় কি হয়, অনেকে প্রশ্ন তুলেছেন আর কি। আমরা বোঝানোর চেষ্টা করছি যেটা, সেটা হলো যে এটার মধ্যে টাকার পরিমাণটা তো গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নাই, কিন্তু বেসিক যেটা আর কি, সেটা হলো আমরা এই কার্ডটা দিতে চাই পরিবারের যিনি সবচেয়ে দায়িত্বশীল মহিলা, তাকে দিতে চাই এই কার্ডটা। এই কার্ড কোনো পুরুষ পাবে না। যিনি মা হন পরিবারের, কিংবা স্ত্রী হন, কিংবা বোন হন, এক এক পরিবারে এক একজন মূল ভূমিকায় থাকে, তাই না? যিনি সেই মূল ভূমিকায় থাকবেন, কার্ডটা হবে তার নামে। আর পরিমাণ 2,500 টাকা, এটা হলো একটা এডিশনাল ফান্ড। প্রত্যেক পরিবারের যে উপার্জন, তাই দিয়ে তো সে চলার চেষ্টা করে। এর মধ্যে কেউ কেউ অন্যান্য কিছু ভাতাও পায়, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ যাই করুক, তা দিয়ে তো সে চলার চেষ্টা করছে।
আমরা তার সঙ্গে অতিরিক্ত আরো 2,500 টাকা আমরা তার হাতে দিতে চাই, যিনি এই কষ্টের সংসারে সবারই প্রয়োজন মিটিয়ে হিসাবের এটাকে ভারটা চলার যার চেষ্টা হাতে করতে থাকে। পারে। হিসাবের ভার তার হাতেই। আমরা তাকে দিতে যেতেছি যে এই অতিরিক্ত অর্থটা উনি যেন পরিবারের সেই কাজে ব্যয় করতে পারেন যে কাজে এতদিন তিনি ব্যয় করতে পারেন নাই, এর কিংবা মাধ্যমে তো আসলে নারীকে একটু ক্ষমতায়িত করারও একটা Of প্রবণতা course, দেখতে of পাচ্ছি course, এটা আমরা। আমরা বলতে চাই, এইভাবে চাই আর কি, যে এটা আমরা কিন্তু তাকে কোনো আহ, মানে দয়া করছি না, এটা তার প্রাপ্য, এই মর্যাদাটা তার প্রাপ্য। আহ, আমরা জানি যে সংসারের পুরুষরা সবসময়ই সব খরচই সংসারের জন্য না করে অনেক সময় কিছু নিজের ইচ্ছা পূরণের জন্য করে, কিন্তু আমাদের মারা, আমাদের স্ত্রীরা, আমাদের বোনরা, তারা কিন্তু বরঞ্চ তাদের সামান্য সঞ্চয়ও যদি কিছু থাকে সেটাও পরিবারের জন্যই ব্যয় করে। ফলে আমরা মনে করি যে এটা এটা তার শুধু মর্যাদা বাড়াবে না, এটা তার সক্ষমতা বাড়াবে, এটা তার পরিবারের জন্য যার যে ইচ্ছা, সেই ইচ্ছা পূরণের হাতিয়ার হবে। আমরা একটা জিনিস বিশ্বাস করি যে একটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিলেন আর কি, যে নারীদের শিক্ষা ব্যয় আর লাগবে না, ফ্রি করে দিয়েছিলেন, এবং উপবৃত্তি চালু করেছিলেন যারা লেখাপড়া করবে মেয়েরা। এই যে উপবৃত্তির যে অর্থটা, এই অর্থটা কিন্তু বহু নারী শিশু তাদেরকে বাল্য বিবাহ, শিশু রোধে কাজ শ্রম, করেছিল। এসব থেকে কিন্তু বাঁচিয়ে দিয়েছে। একটা বাবা মা দেখছিল যে ওই মেয়েটাকে যদি অন্য বাড়িতে কাজের জন্য পাঠায় তাহলে যা পাবে, স্কুলে পাঠাইলে মোটামুটি তার সমান কিংবা তার চেয়ে যদি কমও হয় তাহলেও তো তার শিশুটা পড়াশোনা করতে পারতেছে। এইভাবে কিন্তু আমাদের দেশে নারী শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে, এবং বাড়তে বাড়তে আজকে দেখেন একটা প্রাইমারি স্কুলে যদি যান বা একটা ইউনিভার্সিটিতে, আপনি দেখবেন যে নারী শিক্ষার্থীর সংখ্যা কিন্তু পুরুষদের চেয়ে কম না। এখন আমরা তাদের শিক্ষার ব্যবস্থা করলাম, তারা অনেকেই বড় হয়ে গেছে, তারা বিয়ে শাদী হয়েছে, সংসার হয়েছে বা হবে, তাদের কিন্তু সেই সংসার চালানোর ব্যাপারে যদি সহযোগিতা করতে না পারি, না করা হয়, তাহলে এক ধরনের হতাশা তাদেরকে গ্রাস করবে, যে কি হলো, লেখাপড়া কি লাভ হলো আর কি লেখাপড়া করে। তা আমরা এটা হলো সেকেন্ড অ্যাপ্রোচ বলতে পারেন আর কি, যে ইটস এ কন্টিনিউশন অফ দ্য মেইন অ্যাপ্রোচ। আমরা নারীকে ক্ষমতায়িত করতে চাই, নারীকে আমরা আত্মনির্ভরশীল করতে চাই, নারীকে তার নারী সুলভ যে প্রবৃত্তি, এই প্রবৃত্তি সংসার পরিচালনার একটা মডেল হিসাবে আমরা সামনে নিয়ে আসতে চাই। সেই সহযোগিতারই অংশ হলো এই ফ্যামিলি কার্ড। আমাদের নির্বাচনী ইস্তাহার ঘোষণার সময় আমাদের চেয়ারম্যান বলেছেন যে দেখেন, এই 2,500 টাকা আপনারা এখন বুঝতে পারতেছেন না, কিন্তু একটা সময়ে দেখবেন যে বহু মা, বহু স্ত্রী এর মধ্যে থেকে যদি 200 টাকাও বাঁচায়, বছর শেষে যদি 2,000 টাকাও তার হাতে আসে, আপনি দেখবেন ওই দিয়ে সে হয়তো একটা হাঁস মুরগির খামার করে ফেলবে। সে হয়তো একটা জায়গা নিয়ে সেখানে শশা, সেখানে বেগুন, সেখানে অন্য কিছু চাষ করে ফেলবে। অর্থাৎ উপার্জনের মাধ্যম সে গড়ে তুলবে, তৈরি হবে, নতুন নতুন মাধ্যম তৈরি হবে, নতুন একটা সামাজিক অবস্থার সৃষ্টি হয়ে যাবে। এবং একবার ভাবুন আর কি, যে এটা যদি হয়, যেটা জিয়া রহমান সাহেব করছিলেন, গ্রামে গ্রামে ঘুরে মানুষদেরকে উদ্দীপ্ত করতেছিলেন যে আপনারা হাঁস মুরগি চাষ করেন, আপনারা পশুপালন করেন, আপনারা বাড়িতে একটু সবজি চাষ করেন, এই যে চেষ্টা আর কি, সেটা কিন্তু সুফল দিয়েছিল গ্রামীণ অর্থনীতিকে, গ্রামীণ অর্থনীতিতে না, খালি
প্রতিটি মানুষ আর কি যারা এটাতে যুক্ত, তাদের অর্থনৈতিক সচ্ছলতা কিছু হলেও বেড়েছিল। বাড়ছিল আর কি। আমাদের দেশের প্রবলেম হলো যে এটা পরিকল্পনা আপনি যদি করেন, আর যদি পরিকল্পনা সফলও হয়, আমি দায়িত্ব পেলে আমি ওটা বন্ধ করে দিয়ে আমি আমার চিন্তা থেকে একটা নতুন, এটা কি আসলে রাজনৈতিক কৌশল কিনা? এটা অপকৌশল বলি আমি, যে এটা ভালো কৌশল তো না। আপনার ভালো কোনো কর্মসূচি যদি সফল হয়, তাহলে তো সেটাকে আরো সফল করার জন্য চেষ্টা করা দরকার। এবং নতুন কৌশল বা নতুন কোনো কর্মসূচি এই নীতি থেকেও বাধা দিচ্ছে না আমাকে, তাই না? আমি তো নতুন অন্য আর একটা ভালো জিনিস ইন্ট্রোডিউস করতে পারি। যেমন ধরেন, আমরা সবাই কৃষকের জন্য কাজ করে, আমরা কৃষকদেরকে কৃষক কার্ড দেওয়ার কথা বলেছি। খুব বড় ব্যাপার না, কিন্তু এর মধ্যে দিয়ে তাকে কতগুলি বিষয়ের একটা নিশ্চয়তা দেওয়া হয়েছে যে তিনি এই কৃষক কার্ড দিয়ে ন্যায্য মূল্যে সার কিনবেন, বীজ কিনবেন, কীটনাশক কিনবেন, সেচের যন্ত্র কিনবেন, এবং ভাড়াও যদি নেন সেটা করবেন, এবং এগুলো সব ডিজিটালি পেমেন্ট হবে। কেউ তাকে অতিরিক্ত পয়সা নিতে পারবে না। কোনো সারের ডিলার তার কাছ থেকে সারের দাম বেশি নিতে পারবে না, কারণ তার এটা রেকর্ডেড পেমেন্ট, তাই না? তো আপনার তারপরে সে এটা দিয়ে কৃষি ঋণ নিতে পারবে, এবং এখানে অ্যাপ, তাদেরকে একটা করে অ্যাপ দেওয়া হবে আর কি, এগুলো করে, যে সে জানতে পারবে যে কখন তার কোন ফসল বোনার জন্য কখন অ্যাপ্রোপ্রিয়েট সময় আসবে, সেটা মানে সকল কৃষি সহায়তা, সব সহায়তা এগুলো করা হবে আর কি। এবং আপনার এই যে তার যে উৎপাদিত পণ্য, এই পণ্যটা সে তো বিক্রি করে ফেলতে হয়, সে তো তার এটা সুরক্ষা বা সংরক্ষণের জায়গা নাই, এবং ন্যায্য মূল্য পায় না সে। এখানে বলা হয়েছে যে যাদের কৃষক কার্ড থাকবে তারা কৃষক সমবায় গড়ে তুলতে পারবেন, সরকার সহযোগিতা করবে। প্রতি গ্রামে, ইউনিয়নে আপনার কোল্ড স্টোরেজের মতো, যে কোনো কৃষকের যদি এত কিছু একটা বেশি উৎপাদন হয় যেটা উনি বিক্রি না করে সংরক্ষণ করতে হবে, সংরক্ষণ করতে পারবে। এবং প্রত্যেকটা এলাকায় যেখানে যে ফসল ভালো হয় সেখানে সেই ফসল উৎপাদনে উৎসাহিত করা হবে, এবং ওই ফসল যেটা উদ্বৃত্ত হবে সেটা প্রসেস করার জন্য ওই ধরনের কারখানা গড়ে দেওয়া হবে। সেটা আচারের কারখানা হোক, আর সেটা জ্যাম জেলির কারখানা হোক, আর সেটা যেটাই হোক আর কি। কিন্তু এবং এই কৃষক কার্ডটা কিন্তু তাকে ওখানে তার যে অংশগ্রহণ, সে অংশগ্রহণের পরিমাণ এবং সুযোগ নির্ধারিত করে দেবে। বিক্রি করতে চাইলে এটা সমবায়ের মাধ্যমে তারা একসাথে করে যেখানে বিক্রি করলে বেশি দাম পাবে সেখানে তারা বিক্রি করতে পারবে, এবং তাতে তার ন্যায্য মূল্য পুরোটাই তাদের পাওয়া। কৃষকের হাতেই থাকবে। এক্স্যাক্টলি। মধ্যস্বত্বভোগীদের কারণে যেভাবে কৃষকরা ঠকে যায় বছরের পর বছর, সেই সুযোগ আর কখনোই তৈরি হবে না। এখন পয়েন্ট হলো যে একজন কৃষক আর কি চায় আপনার কাছ থেকে, এটা রাষ্ট্রের কাছ থেকে কৃষক কি চায়? তার ফসলের সঠিক মূল্যটা চাই সে, সেটাই। এবং সে ফসল যাতে যথাসময়ে ঠিক মতো উৎপাদন করতে পারে তার জন্য যে সহযোগিতা সেটা চাই। একটা বিরতি নেই জনাব নজরুল ইসলাম খান, একটা বিরতি নিয়ে এসে অবশ্যই আমি আরো বিস্তারিত জানবো আপনার কাছে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছে, এবং আমার সাথে আজকে যুক্ত হয়েছেন জনাব নজরুল ইসলাম খান, চেয়ারম্যান নির্বাচন পরিচালনা কমিটি, বিএনপি। আমি আলোচনায় চলে যেতে চাই, সরাসরি যেতে চাই, কারণ খুব কম সময় আমাদেরকে অনেক আলোচনা করতে হবে, অনেক কিছু জানতে হবে। কৃষকরা কি চায়, এই জায়গাটাতে আপনাকে আটকে ছিলাম জনাব নজরুল ইসলাম খান। আমরা বলছি যে দেখেন, কৃষক সে কঠোর পরিশ্রম করে উৎপাদন করতে চায়, পণ্য উৎপাদন, এবং সে চায় তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পেতে। ওভার। এবং ফাইনালি সেটা যে চায় সেটা হলো সেই ন্যায্য মূল্য সে যা পাবে সেটা দিয়ে যেন সে তার সন্তান সন্ততি নিয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করতে পারে। ফলে তার এই আকাঙ্ক্ষার সঙ্গে আরো কিছু আকাঙ্ক্ষার মিল না করায় দিলে তার সব প্রয়োজন মিটবে না আর কি। আর আমরা যখন কৃষক কার্ডের কথা বলি,
আমরা কিন্তু কৃষক মানে শুধুই যারা খেতে ফসল উৎপাদন করে তারা না, আমরা বলেছি যে মৎস্য চাষি, এবং এই মৎস্য চাষির সংখ্যা এখন যা দেখছেন আমাদের এই ইশতেহারে আমরা যে প্রস্তাব করেছি সেটা পূরণ হলে মৎস্য চাষির সংখ্যা এবং মান বাড়বে। যেমন আমরা বলেছি জল যার জলাতার, জাল যার জলাতার। জলাতার। এখানে ওই মানে টেন্ডারের মতো খেলা দেখায় কিছু লোক নিয়ে নিবে, ইজারা নেয়া যেটা জলাধারগুলি বলি যারা আমরা। নিয়ে নেবে, আর কিছু মানে মানে জেলে যারা বা যারা জাল দিয়ে মাছ ধরে বা মানে তারা তাদের ওখানে যে মানে এটা দিন মজুরের মতো কাজ করবে, ওটা না, আমরা চাচ্ছি এটা করুক সেই মৎস্যজীবী খামারি যারা হাঁস মুরগির চাষ করে, যারা ছাগল গরু খামারি, যারা এরাও কিন্তু এই কৃষক কার্ড পাবে। অর্থাৎ আমরা এই কৃষক বলতে আমরা যে ট্রেডিশনাল কৃষক আমরা যাদের বলি তারা, প্লাস মৎস্যজীবী, প্লাস যারা খামারি আছে, খামারি যারা আছে, এরা অন্তর্ভুক্ত, এদের জন্য এটা কার্যকর হবে আর কি। এবং আরেকটা শ্রেণী, সেটা যারা কৃষি পণ্যের খুচরা ব্যবসা করে। আপনার গ্রামে সবাই তো বেচে না, বলে গ্রামের অনেক মহিলারা কিছু ধরেন শশা হয়েছে তার কাছে 10টা শশা হয়েছে, সে 2টা শশা নিয়ে রেখে 8টা শশা বিক্রি হয়ে দিচ্ছে। ওইটাই নিয়ে বা অন্য খান থেকে জোগাড় করে কিছু লোক বাজারে এরা খুচরা সবজির দোকানদার, কিংবা এ বাড়ি ও বাড়ি থেকে কয়েকটা মুরগি কিনে সে মুরগি বেচতেছে, এখানে ওখান থেকে একটু মাছ ধরে সেটা বেচতেছে আর কি। অর্থাৎ এইসব পণ্যের যারা খুচরা ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, তারাও কি এর মধ্যে তারাও থাকবেন? আমরা বলেছি যে তারাও এই প্রকল্পে তারা যুক্ত থাকবে আর কি। এটা একটু মানে আমরা মনে করেছি আর কি যে এই মানুষগুলি খুবই নিগৃহীত, তারা খুবই কষ্টে আছে, তাদের মোটামুটি একটু ভালো জীবন দেওয়ার আমরা চিন্তা করছি আর কি। দেশের সার্বিক উন্নয়নে আসলে কৃষির উন্নয়ন ছাড়া বা শিক্ষার উন্নয়ন ছাড়া আসলে তো উন্নয়ন সম্ভব নয়, নজরুল ইসলাম খান। হওয়ার কথা না আর কি, কারণ আমরা যদি তাদেরকেও মানুষ বলি, তাদেরকেও নাগরিক বলি, তাদের প্রতিও আমাদের দায়বোধ আছে এটা স্বীকার করি, তাহলে তাদের কল্যাণের জন্য কাজ তো করতেই হবে আমাদের। দেখেন আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা খুব দারুণভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে করোনার সময় যেটা আমরা দেখেছি, এখনো সব সময়ই প্রায় আর কি। এবং মানে মানে কেউ রোগে আক্রান্ত হওয়া মানে হলো তার পরিবার বিপদাপন্ন হওয়া, আর রোগে যদি তাকে শয্যাশায়ী করে ফেলে তাহলে পরিবার নিঃস্ব হয়ে যায়, কারণ রাষ্ট্র তো কোনো দায়িত্ব নেয় না। আমরা এবার কিন্তু বলেছি যে আমরা একটা দুর্নীতিমুক্ত, একটা সহনশীল স্বাস্থ্য ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। এবং এটার প্রথম কাজ আমরা মনে করি যেটা, সেটা হলো যে আমরা যদি আমাদের নাগরিকদের রোগ বালাই সম্পর্কে সচেতন করতে পারি, কি করলে এই রোগ হবে না, কি করলে ছোটখাটো রোগের উপশম হবে, এগুলো যদি আমরা তাদেরকে বুঝাতে পারি আর কি, কে না ভালো থাকতে চায়, শুনবে তারা কথা, তাহলে কিন্তু আপনার চিকিৎসার উপর বা ডাক্তারের উপর সেবার মানে নির্ভর করার নির্ভরতাটা কমে যায়, তাই না? এটা আমাদের একটা টার্গেট আছে। দেন আমাদের মা বোনরা যারা গ্রামে আছে তাদের কিছু অসুখ বিসুখের ব্যাপারে তারা খুবই অসহায়, আমরা তাদের ব্যাপারে আমরা প্রায় 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা আমাদের প্রথমেই, এবং তার মধ্যে সবচেয়ে বেশিরভাগ থাকবে, 80% থাকবে নারী, কারণ পুরুষরা এখানে ওখানে একটু শুনতে পারে, জানতে পারে, মেয়েরা পারে না আর কি। সেজন্য আমরা আমাদের দেশের সংস্কৃতিতে ছেলেরা কেউ যে নারীদেরকে কিছু শেখানো,
তার রোগ বালাই সম্পর্কে, এটা কিন্তু সম্ভব না। সেজন্য আমরা 1,00,000-এর মধ্যে 80,000 নারী আপনার শিক্ষা, স্বাস্থ্যকর্মী। হ্যাঁ, মানে স্বাস্থ্যকর্মী তারা কাজ করবে। এটার একটা দিক গেল আর কি। দ্বিতীয় দিক যেটা, সেটা হলো যে সাধারণ যেসব ওষুধ দরকার, এইসব ওষুধপত্র এগুলোর মূল্য কমানো হবে, যাতে গরিব মানুষের ক্রয় সীমার মধ্যে থাকে। অনেক ওষুধ হয়ে গেছে আর কি, কিন্তু অনেক ওষুধ কোম্পানি এবং তাদের হ্যাঁ, সিন্ডিকেট। তো ওইটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে আর কি, যে কিভাবে আমরা এটাকে তাদের মধ্যে, তাদের সক্ষমতার মধ্যে নিয়ে আসতে পারি। এরপরে আপনার চিকিৎসা ব্যবস্থা আর কি। এখানে দেখেন আমাদের দেশে অনেক ডাক্তার এখনো বেকার, নার্সও বেকার, মানে তাদের স্বাস্থ্যকর্মী অনেক বেকার হয়ে পড়ে থাকে। অর্থাৎ মানে যে ট্রেডিশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা, সেই অ্যারেঞ্জমেন্টটাই এমন আর কি, যে এটা মানে প্রপারলি ডিস্ট্রিবিউট হচ্ছে না আপনার কাজের জায়গাটা। ডাক্তার পায় না গ্রামের লোক, কিন্তু দেখা যাবে ডাক্তার বেকার হয়ে আছে, তাদের চাকরি পাচ্ছে না, তাই না? আপনার হাসপাতালে যায়, আপনার ছোটখাটো যে সব সরকারি মেডিকেল সেন্টার, সেখানে আপনার নার্স পাবেন না, কিন্তু নার্সরা কাজের জন্য ঘুরে বেড়াইতেছে আর কি। স্বাস্থ্যকর্মী যারা, তাদেরকে পাওয়া যাচ্ছে না, অথচ তারা বেকার হয়ে থাকতেছে। এই জন্য তাদের নিয়োগের ব্যবস্থাগুলো আমাদের করতে হবে আর কি। এবং এখানে আপনার কোন কাজে কি লোক আপনার দরকার, এটা জেনে সেই লোক তৈরি করার ব্যবস্থা করা হবে দক্ষতা অনুযায়ী, প্রয়োজন। যেটা কর্মমুখী শিক্ষা বলা হচ্ছে। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার ওয়ান অফ দি কম্পোনেন্ট হলো যে নিড বেসড এডুকেশন, এটা কর্মমুখী শিক্ষা বললেন আপনি। আমাদের দেশে লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট বেকার হয়ে পড়ে আছে, কিন্তু আপনি একটা রাজমিস্ত্রি খুঁজে পাবেন না, আপনি একটা কাঠ মিস্ত্রি খুঁজে পাবেন না, আপনি এটা মানে একটা বাড়ি রং করার জন্য যোগ্য লোক খুঁজে পাওয়া মুশকিল হবে। অর্থাৎ যে কাজে আপনার লোক দরকার, সেই কাজের যোগ্য লোক নাই, অথচ যে কাজে কোনো দরকার না সেরকম লোক রাস্তায় ঘুরে বেড়াইতেছে, তারা কাজ নাই। আপনি যে কোনো গার্মেন্টস কারখানায় যান, বড় কাগজে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি, এই চাই এই চাই এই চাই, পাচ্ছে না লোক, অথচ কত বেকার মানুষ ঘুরে বেড়াইতেছে আমাদের। তো এখন আমাদের এই যাদের কর্মমুখী শিক্ষা যদি আমরা করতে পারি, আমার এই 1,00,000,000 গ্রাজুয়েট বানায় কি লাভ, যদি তাদের কাজে ব্যবস্থা করা না যায়? যারা বেকার থাকবে যারা। তো সেজন্য আমাদের পরিকল্পনা হলো যে, এটা খালি দেশে না, আমরা বিদেশের ব্যাপারেও আমাদের এটা পরিকল্পনা, যে আমাদের এম্বাসিগুলিকে আমরা কাজে লাগাবো, যে আপনি যে দেশে অ্যাম্বাসেডার, ওই দেশে আগামী বছর বা তার পরের বছর কি ধরনের শ্রমিকের দরকার হবে। তারা বলে যে এরকম আমাদের এখানে এতজন হেলথ ওয়ার্কারের দরকার হবে, এতজন মানে কেয়ার গিভারের দরকার হবে, আমাদের এখানে এতজন কনস্ট্রাকশন লেবারের দরকার হবে, এতজন ওয়েল্ডারের দরকার হবে। সেগুলো অনুযায়ী আমরা এখানে তাদেরকে ওই ট্রেনিং দেব, যাতে করে তারা সে কাজের জন্য যোগ্য হয়, সার্টিফাইড শ্রমিকের যে সার্টিফাইড হবে আর কি, এবং ইন্টারন্যাশনালি রিকগনাইজ সার্টিফিকেশনের জন্য আমরা করব। অ্যান্ড একই সাথে আমরা সন্ধ্যাবেলায় তাদেরকে জিজ্ঞাসা করব যে, তুমি যে এটা শিখতেছো, এটা ওয়েল্ডার হইতেছো, তুমি কি দেশেই কাজ করবা না অন্য কিছু? না, আমি বাইরে চাকরি করতে যাবো। কোথায় যাবো চাকরি করতে? মিডল ইস্টে যাবো। তাকে ইভিনিং কোর্স করে আরবি, স্পোকেন অ্যারাবিক শেখাবো আমরা, তৃতীয় ভাষা আমরা শিখাবো। সে যদি জাপান যেতে চায়, দরকার হলে জাপানি ভাষা শিখাবো। সে যদি মালয়েশিয়া যেতে চায়, মালয় ভাষা শেখানো হবে। দেশের বাইরে আসলে যেটা আমরা দেখি, যে এই যে প্রত্যেক বছর বিভিন্ন জায়গা থেকে শ্রমিক পাঠিয়ে দেওয়ার ঘটনা ঘটে, এটা আমরা সবসময় শুনেছি যে তাদের আসলে ওই বিষয়টাতে শিক্ষিত না, বা যে দেশে তারা গেছে সে দেশের ভাষার সাথে তারা পরিচিত না, এই কারণে নির্যাতনের শিকার হচ্ছে, তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এরকম যখন কর্মমুখী শিক্ষার ব্যবস্থা হবে বা থার্ড ল্যাঙ্গুয়েজের ব্যবস্থা হবে, এই সমস্যাটা তো আর থাকবে না। অনেক ধন্যবাদ। এই বিষয়গুলো আসলে
কুয়েতে রাষ্ট্রদূত ছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো আমি তো নিজের চোখে দেখে আসছি আমাদের দেশের ইঞ্জিনিয়ারকে আমি ওয়ার্কার হিসেবে কাজ করতে দেখেছি, কারণ সে ভাষা জানে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে আমি একেবারেই আনস্কিল লেবারের মতো কাজ করতে দেখেছি আর কি, কারণ সে ভাষা জানে না। মানে একটু মোটামুটি ইংরেজি শিখলে কিছু কিছু জায়গায় কাজ হয়, কিন্তু বহু জায়গায় আছে যেখানে আরবরা ইঞ্জিনিয়ার বা সুপারভাইজার, তারা আরবি না জানলে পরে তাকে বলে যে ওই যে মানে ম্যানুয়াল লেবার করো, কাজ করতে দেয় না। তা আমরা যদি এই কাজটা করতে পারি আর কি, তাহলে দুই থেকে লাভ আর কি। একটা হলো যে শ্রমিকরা যাবে, সেই শ্রমিকের পরিবার অধিকতর ভালো থাকবে, এবং দেশও ফরেন এক্সচেঞ্জ বেশি পাবে, রেমিটেন্স বাড়বে, ফলে দেশের জন্য কল্যাণ হয়। আবার যেটা বলি, সবার আগে দেশ চলে, এটা হবে সবার আগে দেশ, এবং হি হ্যাজ এ প্ল্যান। এই পরিকল্পনা আসলে পুরোপুরি যদি বাস্তবায়ন হয়, আমরা আসলে সেই প্রতীক্ষায় আছি দেখার জন্য। নজরুল ইসলাম খান, আরেকটা বিরতি নেই, আরেকটা বিরতি নিয়ে এসে নিশ্চয়ই নির্বাচন প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইবো। দর্শক, আরেকটা বিরতি নিয়ে ফিরছে, এক্ষুনি সঙ্গে থাকুন। আরেকবার দেখছেন আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি। বিএনপির ইশতেহার কি বার্তা দিচ্ছে, এ বিষয়টি নিয়ে কথা বলছিলাম। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম খানের সাথে আমি আলোচনায় ফিরতে চাই। জনাব নজরুল ইসলাম খান, আপনি নিশ্চয়ই আপনার আলোচনার সাথে যুক্ত করবেন, বিএনপির নির্বাচনী ইশতেহার নিয়ে আপনি বলবেন। ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে যে স্বাস্থ্যের ব্যাপারে শুধু একটা কথা বলবো, যে আমরা সব মানুষের স্বাস্থ্যই দায়িত্ব রাষ্ট্রের। কোথাও স্বাস্থ্য সেবা দেওয়া, কোথাও সেবার সুযোগ সৃষ্টি করে দেওয়া, যেটা তাদের ক্ষমতার মধ্যে চলে আর কি। আমরা শুরু করব মা এবং শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা দিয়ে, এটা পরবর্তীতে যাবে আমাদের সিনিয়র সিটিজেনদের জন্য, অ্যান্ড দেন সবার জন্য। আমি বলছি জেনারেলি সবার জন্য, তারপরে বিশেষ দৃষ্টি এদের জন্য। আমরা আপনার একটা আনন্দময় এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থার কথা ভাবছি। শিক্ষা যেন মানুষের বাচ্চাদের কষ্টের কারণ না হয়, আমরা চেষ্টা করবো সেটা করার। এবং এখানে বাস্তব দক্ষতা বাড়ানো এবং মূল্যবোধটা যাতে শিশুদের মধ্যে আগে থেকেই শিক্ষার মাধ্যমে তৈরি হয়, এটা আমাদের ভাবনায় আছে আর কি। আমরা প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব দেব। আমরা শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা এবং মিড ডে মিল, এটা আমরা একটু ইন্ট্রোডিউস করতে চাই। কারণ দুপুরের খাবারের জন্য যদি অনেক বিরতি দিতে হয়, সেটাও ক্ষতি। আবার বাড়ি থেকে খাবার নিয়ে যে গ্রামের স্কুলগুলিতে এটাও সম্ভব হয় না। সেই জন্য আমরা মিড ডে মিল দেওয়ার চিন্তা করেছি সবচেয়ে দূরবর্তী অঞ্চলে প্রথম, তারপরে আস্তে আস্তে সবাইকে আর কি। আমরা তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করছি। আমাদের দেশের তরুণ প্রজন্ম, তারা অনেক বেশি স্বপ্ন দেখে, অনেক বেশি ভাবে, এবং সামর্থ্য কিন্তু অনেক বেশি। আমরা দেখি যে আমার নাতি নাতনিরা যত কিছু জানে, মনে হয় আমরা ওই বয়সে তো দূরের কথা, এই বয়সেও অনেকে আমরা অত কিছু জানি না। তারা ভাবতেও পারে, তারা স্বপ্নও দেখতে পারে আর কি। তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে আর কি। আমরা সেই জন্য তাদের শুধু কর্মসংস্থান সৃষ্টি বা মেধাভিত্তিক সরকারি নিয়োগ নয়, এটা তো করতেই হবে আমাদের, কিন্তু সেটা করার জন্য আমরা করব তাদের কারিগরি জ্ঞান এবং দক্ষতা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করব যে তাদের স্টার্ট আপ ফান্ড দিয়ে তাদেরকে কোনো নিজেদের কোনো কিছু কাজ করতে চাইলে সেটা যেন তারা করতে পারে, আর উদ্যোক্তা সহায়তা যেটা বলে সেটাও আমরা করতে পারবো। এবং বৈশ্বিক ই কমার্স প্ল্যাটফর্মে তাদের যুক্ত করে দেওয়া, যাতে করে তারা নিজেরাও অনেক কিছু করে নিতে পারে, সেই চেষ্টা আমরা করবো আর কি। আমরা দেখেন আমাদের বাচ্চারা কেউ খেলাধুলা করতে চাইলে আমরা তাদের ডিসকারেজ করি আর কি, যে বাদ দে, লেখাপড়া কর। অর্থাৎ অ্যাজিভ যে লেখাপড়াটাই একমাত্র পথ আর কি। কিন্তু আমরা জানি যে বিদেশে বহু ক্রীড়াবিদ বহু শিল্পপতির চেয়ে বেশি উপার্জন করে, মানে শ্রমিক কর্মচারী না আর কি, মানে শিল্পপতিদের চেয়ে বেশি উপার্জন করে। তো আমরা উপার্জনও যদি ভাবি, তাহলেও কিন্তু খেলাধুলাকে আমরা এটাকে একটা একটা ভবিষ্যৎ গড়ার একটা মাধ্যম হিসেবে আমরা চিন্তা করতে পারি। এবং আমাদের শহীদিয়া আপনার করে গেছিলেন আর কি নতুন কুড়ি। আমরা বলি যে এই নতুন কুড়ি মানে গান বাজনা যারা শিখবে বা আবৃত্তি, তা না, আবার খেলোয়াড়দের মধ্যেও নতুন কুড়ি আছে, আমরা সেটাও সন্ধান করে বের করে নিয়ে আসবো।
এমন সব খেলা জানবে, তারা এত ভালো তারা করবে যে তারা বিশ্বব্যাপী আমাদের সুনাম বাড়াতে পারে আর কি। দেশেও আমরা সারা দেশে এটা নিয়ে আমরা বিকেএসপির মতো প্রতিষ্ঠান আরও হবে এবং সব জায়গায় আমরা তাদের খেলাধুলার জন্য সুযোগ করে দিব আর কি আমরা। কারণ ক্রীড়াকে যেন তারা পেশা হিসাবে নিতে পারে সে ব্যাপারে আমরা সহযোগিতা করব। আমরা পরিবেশ রক্ষা জলবায়ু সহনশীল করার জন্য আমরা স্বেচ্ছাশ্রমে দেশব্যাপী আমাদের পরিকল্পনা হলো 20,000 কিলোমিটার নদী এবং খাল খনন পুনঃখনন এবং প্রায় 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা করা। কারো কাছে অবাক মনে হতে পারে যে 25 কোটি বৃক্ষরোপণ, কিন্তু আপনি বলেন তো আমাকে যে বাংলাদেশে ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে প্রাইমারি স্কুল পর্যন্ত কত ছাত্রছাত্রী আছে? প্রত্যেকটা ছাত্রছাত্রী বছরে যদি তার আবেগ থেকে, তার দেশের প্রতি ভালোবাসা থেকে একটা করে যদি বৃক্ষরোপণ করে, কয় বছর লাগবে সিকিউরিটি করতে? আমাদের সব নাগরিককে আমরা উদ্দীপ্ত করতে পারবো, তাদেরকেও যদি আমরা উদ্দীপ্ত করতে পারি তাহলে তো আমরা অনেক এটা বাড়াতে পারি আর কি। এবং এটা স্বেচ্ছাশ্রমে বেশিরভাগ হবে, কারণ এর উপকার তো জনগণই ভোগ করবে, তাই না? আমরা এটা করতে চাই। আমরা খাল খননও করতে চাই স্বেচ্ছাশ্রমে। হয়েছিল তো জিয়া রহমান সাহেবের সময় অনেক খাল খনন হয়েছে স্বেচ্ছাশ্রমে। আমরা ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতি এটা সুদৃঢ় করতে চাই, কারণ আমরা কখনো চাই না আর কি যে আমাদের ধর্মে ধর্মে গোত্রে গোত্রে অবশ্যই অবশ্যই জনাব নজরুল এগুলো ইসলাম আমরা খান করতে চাই। আমরা ডিজিটাল অর্থনীতি এবং বৈশ্বিক সংযোগ বাড়াতে চাই। আমরা আপনার মেড ইন বাংলাদেশ যে পণ্য এটা বিস্তৃতি চাই। ফলে আমরা একটা জিনিস বলি আপনাকে যে ইস্তেহার একটা নির্বাচনী প্রতিশ্রুতি না, এটা একটা সামাজিক এবং রাষ্ট্রীয় চুক্তি। অসংখ্য ধন্যবাদ জনাব নজরুল ইসলাম খান। সময় একেবারে কম, এ কারণে আমাকে শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই আমরা বিস্তারিত আরো জানবো আপনাদের কাছ থেকে নির্বাচনের আগ পর্যন্ত। আজকের মতো আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আর দর্শক, এই ছিল আজকের মতো দেশ সম্প্রতিকে। আপনাদেরও ধন্যবাদ সাথে থাকার জন্য। শুভরাত্রি।